Welcome to Suspense by Mo. সাসপেন্স বাই মোয়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমরধাম। গল্পটি আমি সংগ্রহ করেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প সংকলিত ১ ডজন ভূত বইটি থেকে। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা সাহা দত্ত, আর গল্পটির মূল চরিত্রে রয়েছেন গল্পকথকের বন্ধু অমল ও পুলক এবং মুংলা। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমরধাম। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে, যা খাই অম্বল হয়। বিকালে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল, ওষুধে সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়ে এক সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, আবার কেউ দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি, আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে দেখে অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমল বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরে চিন্তা ছেড়ে দাও, ওখানে কিচ্ছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। অমল হাসলো। বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা কোনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। যাব কি করে, থাকবো কোথায়? কোনো অসুবিধা নেই, আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে। এখন কেউ যায় না, আমিও তো অন্য জায়গায় থাকি। তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। অমল আরো বলল, গিরিডি স্টেশনে নেমে বাসে 13 মাইল, মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার। একদিকে নিচু উঁচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আরেকদিকে সরু নদী, প্রায় নালার মতো। কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে পড়ছে। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল, আমি গিয়ে দাঁড়ালাম। এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেইখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম মুদি বাড়িটা সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো। মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁ দিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোরস্থান, সেটা ছাড়িয়ে একটু এগোলে সাদা পাঁচিল ঘেরা ও অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ, সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ঝোপে ঝাড়ে জোনাকির ঝাঁক, মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়াও বিচিত্র নয়। একসময় নিচু টিলা পেলাম, গোরস্থানও। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল, অর্থাৎ বাঘ হওয়া আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো লাগলো। অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে।
জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়েছে। গেট ঠেলতে ক্যাঁচ করে বৃষ্টি একটা শব্দ করে গেট খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। বার দশে কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল, কে? আমি ওপর দিকে মুখ তুলে বললাম, আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না, তোমার জন্যই তো অপেক্ষা করছি, দাঁড়াও দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো, কে লোকটা, আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আর একটু হলে তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটি লোক আমার দুকাতে দুহাত রেখে বলল, ওহ পার্থ, কত যুগ পরে দেখা বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেরালাম। লম্বা পুলক, আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ডে বেয়ে ঠান্ডা প্রবাহ নামলো, বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটরসাইকেলে ছিল, সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা, পুলক আর তার মোটরসাইকেল দুই একেবারে ছাপু হয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর পাঁচেক আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো, দেখো না বাপায় একদম জোর পাই না, হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই এখন বেশ ভালো আছি ভাই, এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। এসো ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করলো। হ্যাঁ, এত রাতে এই নতুন জায়গায় সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে, গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে, প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না বাসন মাজা ঘরদোর পরিষ্কার সবই মুংলা করে, এদেশি লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধ্যা 6টার মধ্যে খেয়ে নি। নাও তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত, শুয়ে পড়ো, ওটা তোমার ঘর। এ ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের ওপর জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস, এটা পুলক জানলো কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা। মাঝরাতে পেঁচার বিদঘুটে ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানার ওপর এসে পড়েছে। ঘরে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়ে চমকে উঠলাম। বরফের মতন ঠান্ডা স্পর্শ, চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, হ্যাঁ একটা হাত প্রসারিত, সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠে বসলাম। কি কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি, কোথাও কিছু নেই। না, তুমি নিতান্ত ছেলে মানুষ, সরো, আমি না হয় তোমার পাশেই শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না না না, তো তোমার শুতে হবে না,
তুমি যাও। পুলক সরে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না, ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরদিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতে এসে হেসে উঠলো খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। মুখ হাত ধুয়ে নাও, মোংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকে চেয়ারে পুলক বসে বলল, মোংলা, পার্থবাবু চা নিয়ে এসো। চা টোস্ট নিয়ে যে এলো, তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা বোঝাই যায় না। সরু কাঠির মতন হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, লোকটার চেহারা দেখলে ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মুংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে? মানে খুব জানা শোনা। একেও এখানকার গা থেকে অমলি জোগাড় করে এনেছে। খেতে খেতে বললাম, তোমার চাটস্ট কই? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে ওঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরো দু এক জায়গায় ঘুরে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাবার সময় এক কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মোংলা চৌকাঠের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাত্রে দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুম আসেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। পাশা দুহাতে রগড়ালে যেমন শব্দ হয়, ঠিক তেমনই। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠোনে একটা গুড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি করে বসে, একজনের হাত আরেকজনের গলায়। আরেকটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো, চোখ নেই, তবু কি মর্মভেদের দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোর মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা রইল না, একজন পুলক আর একজন অমল।
কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। যা দেখেছি তারপর ঘুমোনো সম্ভবও নয়। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক, বাদুড়ের ডানা ঝটপটা নিমেষে ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মুংলা চা নিয়ে এসে সামনে দাঁড়াবে। দিনের আলোতেই মুংলার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম, তখন মুদি সাহেবের দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, জল, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়ার কি করতেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না, শুধু বললাম, কেন, মুংলা রাজ্য। মুদির মুখটা হা হয়ে গেল, দুটো চোখ বিস্ফারিত, কাপা গলায় বলল, মুংলা মানে মুংলা মুন্ডা? মুংলাকে তো বছর পাঁচেক আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যা? কে জানে, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাই পড়ায় নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর দুয়েক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এটা আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্য কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল কেন? গলায় পইতে আছে বলে কি জানি। যত ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পাই না। এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমরধাম। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি এতদিনে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি গল্প ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রেখে আসতে হবে। এই পর্যন্তই রাখি। ধন্যবাদ বন্ধুরা।